আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্নেহের শিক্ষার্থীরা, আজকে আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রের যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটির নাম হচ্ছে স্টোমাটা, বা যেটাকে বাংলায় বলা হয় পত্ররন্ধ্র। আমরা আমাদের আজকের ক্লাসে যেটা মূল উদ্দেশ্য থাকবে, স্টোমাটা জিনিসটা কি, এই জিনিসটা জানা। স্টোমাটা জিনিসটা কি, স্টোমাটার অবস্থান, স্টোমাটা কোথায় অবস্থান করে, স্টোমাটার গঠন, স্টোমাটাটা কি দিয়ে গঠিত, স্টোমাটা খোলা বন্ধ হওয়ার মেকানিজম এবং কখন খুলে কখন বন্ধ হয়, এবং লাস্টে হচ্ছে স্টোমাটার ফাংশন। আমরা এই চারটা বেসিক কনসেপ্টে স্টোমাটা টপিকটি আলোচনা করব। আমরা প্রথমেই চলে আসি স্টোমাটা জিনিসটা কি। স্টোমাটা শব্দটার ভিতরে একটা পার্ট আছে স্টোমা। স্টোমা মানে হচ্ছে মাউথ। স্টোমা মানে কি? স্টোমা মানে হচ্ছে মাউথ। মাউথ বা ছিদ্র বা পত্ররন্ধ্র, যেটা উদ্ভিদের কথায় বলা হয়। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম স্টোমাটা শব্দটা আসছে স্টোমা থেকে। স্টোমা মানে হচ্ছে ছিদ্র, মুখ বা পত্ররন্ধ্র, পাতার মধ্যে এমন একটা ছিদ্র যে ছিদ্র দিয়ে পানি বাষ্পাকারে বের হবে, তার নাম হচ্ছে কি? পত্ররন্ধ্র। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি স্টোমাটার গঠনটা একটু আমরা আগে আলোচনা করি। এ হচ্ছে একটা স্টোমার একটা পিকচার। এই স্টোমার পিকচারের দিকে যদি আমরা তাকাই, আমরা এই যে ভিতরের দিকে একটি অর্ধচন্দ্রাকৃতির কোষ দেখতে পাচ্ছি। এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে আমরা একটা অর্ধচন্দ্রাকৃতির কোষ দুই পাশে দুইটা দেখতে পাচ্ছি। এই অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষকে বলা হয় হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ। মেইনলি যে পত্ররন্ধ্র গঠিত হয় রক্ষী কোষ দিয়ে। কয়টি রক্ষী কোষ থাকে? দুইটি। এবং এগুলো স্ট্রাকচারের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো এই রক্ষী কোষ, এটাকে দেখতে একটা অর্ধচাঁদ, আবার এটা দেখতে একটা অর্ধচাঁদের মতো। তাহলে যদি বলা হয় যে রক্ষী কোষটা দেখতে কিসের মতো? অর্ধচন্দ্রাকৃতির। আচ্ছা, এখন এই রক্ষী কোষের ভিতরে যদি আমি একটু তাকাই, আমি দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস আছে। তাহলে একটা রক্ষী কোষের মধ্যে নিউক্লিয়াস আছে কয়টি? একটি। এই যে নিউক্লিয়াসটা দেখলাম, এর চারিদিকে এই যে ছোট ছোট যেটা দেখতে পাচ্ছি, এইগুলোর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু নিউক্লিয়াস আছে কয়টি? একটি। তাহলে আমরা এখান থেকে রক্ষী কোষের এই যে ভিতরের লেয়ার, যেটা এই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি অনেক পুরু, কিন্তু এই বাইরের লেয়ারটা সেটা অনেকটা পাতলা। তাহলে আমরা রক্ষী কোষের যদি গঠনটা আসে, মেইনলি পত্ররন্ধ্র গঠিত হয় হচ্ছে রক্ষী কোষ দিয়ে। তাহলে আমরা বলতে পারি পত্ররন্ধ্রে রক্ষী কোষ কতটি? দুইটি। দেখতে কিসের মতো? অর্ধচন্দ্রাকৃতির। নিউক্লিয়াস কয়টি? একটি, মানে প্রত্যেকটি রক্ষী কোষে। ক্লোরোপ্লাস্ট কয়টি? অসংখ্য। ভিতরের কোষ যেটা, সেটা দেখতে কেমন? পুরু। বাইরেরটা দেখতে কেমন? পাতলা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কেন এমন? আচ্ছা, আমরা একটু বুঝি। আমরা এই যে বললাম পত্ররন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র। যেমন মনে করো এই হচ্ছে আমার বাসা, আমার বাসায় রন্ধ্র বা ছিদ্র হচ্ছে আমার বাসার দরজা। তা আমার বাসার দরজা থেকে বাইরে থেকে অনেকে ঢুকতে পারে। আমি আমার বাইরে থেকে অবশ্যই তাদের ঢুকতে দিব যারা আমার পরিচিত। আমি তো চোর পুলিশকে ঢুকতে দিব না। তাহলে চোর পুলিশ যাতে আমার বাসায় ঢুকতে না পারে, তার জন্য আমার বাসায় কিন্তু গার্ডের দরকার। ঠিক তেমনি উদ্ভিদেরও এরকম গার্ডের দরকার। এটার নাম হচ্ছে গার্ড বা রক্ষী কোষ। আচ্ছা, তাহলে এখন তুমি চিন্তা করো, এই হচ্ছে আমার একটা বাসা। আমার বাসায় রক্ষী কয়জন থাকে? দুইজন। দুইজন রক্ষী থাকে। একজন থাকে দিনের বেলা, আর একজন থাকে দিনে, আর একজন কিন্তু থাকে রাতে। একজন থাকে দিনের বেলা, আরেকজন থাকে রাতে। আমরা জানি যে একজন দিনের বেলা, আরেকজন থাকে রাতের বেলা। ঠিক তেমনি এরও রক্ষী কোষ কয়টি? দুইটি। একটা দিনে আর একটা হচ্ছে রাতে। দেখতে কিসের মতো? আমরা পিকচার থেকে দেখতে পাচ্ছি অর্ধচন্দ্রাকৃতির। ক্লিয়ার? এখন আমরা জানি কোনো একটা কোষের মাথা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমার রক্ষী কোষ, আমার বাসায় যে গার্ড, তার মাথা কয়টা? একটা। ফলে তার রক্ষী কোষে কয়টা? একটা। দেখবা যে গার্ড হয় সে প্রচুর খাওয়া দাওয়া করে, তারা প্রচুর কষ্ট করে, প্রচুর খাওয়া দাওয়া করে। তা উদ্ভিদের যদি খাওয়া দাওয়া করতে হয়, তাহলে প্রচুর পুষ্টি লাগবে। প্রচুর পুষ্টি পাইতে হলে প্রচুর সালোক শোষণ করা লাগবে। আর প্রচুর সালোক শোষণ করতে হলে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকা লাগবে। এই জন্য পত্ররন্ধ্রে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে। প্রশ্ন আসতে পারে পত্ররন্ধ্রে কেন প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে? কারণ পত্ররন্ধ্রের যে কোষ, তাকে প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষণ করতে হয়। আর সালোক সংশ্লেষণ যদি করতে হয়, তাকে অবশ্যই প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। এখন আসি যে তার ইনার, ভিতরেরটা ঠিক, ভিতরের যে প্রাচীরটা এটা অনেকটা পুরু, কিন্তু বাইরের প্রাচীরটা পাতলা। এর কারণ কি আমরা একটু দেখি। পত্ররন্ধ্রে মেইনলি কি হয়? পত্ররন্ধ্রে মেইনলি এই যে ভিতর থেকে রুট ওয়াটার থেকে পানি আসতেছে, সে পানিটা এখান থেকে আসে, পরে সাবসিডিয়ারি কোষে আসে, ফলে সেখান থেকে গার্ড সেল হয়ে এই যে জায়গাটা ভ্যাকুইলে পানিটা জমা হয়। এই পানিটা ভ্যাকুইলে জমা হওয়ার পরে এইখান থেকে এই ছিদ্রপথে পানিটা বের হয়ে চলে যায়
এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ভিতরের প্রাচীরটা পুরু না হতো, তাহলে যখন এই প্রাণীটা এখান থেকে বের হয়ে যায় তখন এখানে একটা ব্যাপক লেভেলের চাপ বা টান সৃষ্টি হয়। যদি এই প্রাচীরটা পুরু না হতো, তাহলে এই টানের কারণে এই পুরো পাতাটাই ফেটে যেত বা ছিঁড়ে যেত। যেহেতু আমরা পাতাটাকে ফেটে বা ছিঁড়ে দিতে চাচ্ছি না, এই প্রাচীরটাকে অবশ্যই তাহলে কী হতে হবে, পুরু। যাতে এই প্রাচীরটা পুরু হলে এই জায়গা থেকে পানিটা সহজে বেরোতে পারে। এখন একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা যখন একটা বাসার দরজা বানাই, আমরা দরজায় কী করি, বাইরের লেয়ারটা, বাইরের দরজা অনেক শক্তিশালী করি। কারণ কি, যাতে বাইরে থেকে কেউ ঢুকতে বা বাইরে থেকে যখন ধাক্কা দিয়ে বের হতে গেলে ওই জায়গাটা ফেটে না যায়। ঠিক তেমনি এখান থেকে যখন বাষ্পাকারে পানি বের হয় তখন এই জায়গাটা যাতে ফেটে না যায়, এই জন্য এই প্রাচীরটা কী হয়, পুরু। তাহলে আর বাইরেরটা তো অ্যাজ ইউজুয়াল পাতলা, যাতে এইখান থেকে পানিটা এখানে ইজিলি ঢুকতে পারে। তাহলে বাইরের প্রাচীর কেন পাতলা, যাতে ইজিলি পানি ঢুকতে পারে। এখানের প্রাচীর কেন পুরু, পানিটা বের হবে, বের হওয়ার সময় একটা ব্যাপক লেভেলের টান সৃষ্টি হয়, কারণ এখানে এসে পানি জমা হয়, যাতে এই জায়গাটা ফেটে না যায়, ফলে এই জায়গাটা প্রাচীর কী হয়, পুরু। তাহলে আমরা গঠনটা যদি বলে একদম ওভারঅল সবাই আমার সাথে রিপিট করো। স্টোমাটা মেইনলি কয়টা জিনিস দিয়ে গঠিত? স্টোমাটা যদি আমি বলি, স্টোমাটার মধ্যে আমার মেইনলি কী আছে, আমার রক্ষী কোষ আছে। কয়টা রক্ষী কোষ আছে? 2টা। দেখতে কিসের মতো? অর্ধচন্দ্রাকৃতির। তাহলে রক্ষী কোষ দেখতে কিসের মতো? অর্ধচন্দ্রাকৃতির। নিউক্লিয়াস কয়টি? 1টি। ক্লোরোপ্লাস্ট কয়টি? অসংখ্য। ইনার লেয়ার কেমন? ইনার থিক। কেন? যাতে ফেটে না যায়। আউটার লেয়ার কেমন? থিন। কেন থিন? যাতে পানিটা ইজিলি প্রবেশ করতে পারে। এটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম যে পত্ররন্ধ্রের স্ট্রাকচার কেমন। পত্ররন্ধ্রের চারপাশে এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সহকারী কোষ বা সাবসিডারি সেল। এগুলোকে কি বলা হয়? সহকারী কোষ, বা এই যে আমরা দেখতে পাচ্ছি সাবসিডারি সেল। তাহলে আমরা পত্ররন্ধ্রের স্ট্রাকচার বুঝলাম। আবার বলি, এই হচ্ছে একটা পত্ররন্ধ্র, এই হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির কোষ, 2টা অর্ধচন্দ্রাকৃতির কোষ দিব, মাঝখানে দিব একটা নিউক্লিয়াস, তার চারিদিকে দিব অসংখ্য ক্লোরোপ্লাস্ট। শেষ। ভিতরের লেয়ার পুরু। কেন পুরু? যাতে ফেটে না যায়। বাইরের লেয়ার পাতলা। কেন পাতলা? যাতে ইজিলি পানি প্রবেশ করতে পারে। শেষ। এর চারিদিকে কয়েকটা কি দিব? সহকারী কোষ দিব। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, এদেরকে আমরা একটু পরে দেখবি স্ট্রাকচারে একটা স্টেবিলিটি আনে। তাহলে আমরা ওভারঅল একটা পত্ররন্ধ্রের কিন্তু স্ট্রাকচার শিখে ফেললাম। আচ্ছা, তাহলে এইচএসসি পরীক্ষায় যদি 2 মার্ক আসে, আশা করি এই জিনিসটা আমরা পারবো। এবার আমাদের সেকেন্ড টপিক, পত্ররন্ধ্রের অবস্থান। আচ্ছা, সমদ্বিপৃষ্ঠ পাতা কি? যেমন এই একটা পাতা, এই পাতার উপরের লেয়ার যেমন, নিচের লেয়ারও সেমন। কোনো একটা পাতার যদি 2 লেয়ারই সেম হয় তাকে বলা হয় সমদ্বিপৃষ্ঠ। এর ভালো উদাহরণ হচ্ছে ধানের পাতা। আমরা যদি ধান গাছে দেখব পাতার এমন থাকে, এবং পাতাটার এই পাশ দেখতে যেমন, এই পাশ দেখতে সেম রকম, সমপৃষ্ঠ, মানে 2 পাতাই সমান। অর্থাৎ ধান গাছ যেমন একবীজপত্রী, সমদ্বিপৃষ্ঠ পাতাও ঠিক একবীজপত্রী। এক্ষেত্রে পত্ররন্ধ্র উভয় পৃষ্ঠে থাকে। পত্ররন্ধ্র একটা একবীজপত্রী পাতার, আমরা চিন্তা করি এইখানেও পত্ররন্ধ্র থাকে, এই পাশেও পত্ররন্ধ্র থাকে, তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে পত্ররন্ধ্র উভয় পাশেই থাকে। বিষম পৃষ্ঠ মানে কি? দ্বিবীজপত্রী। যেমন আমি যদি একটা আম গাছের পাতা দেখি, দেখব উপরের পাতাটা অনেক উপরের পৃষ্ঠে অনেক সবুজ, বাট নিচের পৃষ্ঠ একটু হালকা হালকা। এটাকে বলা হয় বিষম পৃষ্ঠ, যেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা থাকে নিচের পৃষ্ঠে। আর কিছু মরুদ উদ্ভিদ আছে যে ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে লুকায়িত। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? আমরা প্রত্যেকটা জিনিসের কেন জানবো। আচ্ছা, আমরা একটু বলি পত্ররন্ধ্রের কাজটা আসলে কি। পত্ররন্ধ্রের কাজ হচ্ছে পানিটা বাষ্পাকারে বের করে দেওয়া। আচ্ছা, পানিটা বাষ্পাকারে বের হবে কখন? যদি এর উপর সূর্যালোক বা সূর্যের আলো পতিত হয়। আচ্ছা, এখন একটু আমরা চিন্তা করি, একটা ধান গাছ যখন থাকে, ধান গাছ, এই যে ধান গাছের পাতাটা কিন্তু এমনভাবে থাকে যেন সূর্যের আলো 2 পাশ থেকেই পড়ে। তুমি চিন্তা করো, ধান গাছের পাতাটা ঠিক এভাবে থাকে, ধান গাছের পাতাটা ঠিক এভাবে থাকে। এভাবে যদি থাকে, এইভাবে থাকে, সূর্যের আলো এই পাশ থেকেও পড়তেছে, এই পাশ থেকেও পড়তেছে। তাহলে সূর্যের আলো যদি 2 পাশ থেকে পড়ে, তাহলে 2 পাশ থেকে পানি বাষ্পাকারে বেরোবে। তাহলে 2 পাশ থেকে যদি পানি বাষ্পাকারে বেরোতে হয়, তাহলে এর এই পৃষ্ঠ পত্ররন্ধ্র থাকা লাগবে, এই পৃষ্ঠ পত্ররন্ধ্র থাকা লাগবে। এজন্য সমদ্বিপার্শ্বীয় বা একবীজপত্রী উদ্ভিদের পাতার উভয় পৃষ্ঠেই কি থাকে? পত্ররন্ধ্র থাকে। এবার আসুন, আম গাছের পাতা ঠিক দেখবা এভাবে থাকে। এভাবে যদি থাকে, সূর্যের আলোটা ঠিক এই বরাবর পড়তেছে, সূর্যের আলো কিন্তু এই বরাবর পড়ে না, এই বরাবর পড়ে না, বা উভয় পৃষ্ঠে থাকে। তাহলে এই জন্য পত্ররন্ধ্রটা এই বরাবর থাকে, যাতে এখান থেকে পানিটা বাষ্পাকারে বের হতে পারে। আচ্ছা, মরুদ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? মরুদ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। কেন? কারণ মরুতে এমনি পানি কম, ফলে সেখান থেকে যদি পানি বেশি বের হয়ে যায় উদ্ভিদটা মারা যাবে, এই জন্য তার পত্ররন্ধ্র লুকায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা বাস্তব জীবনের এক্সাম্পল দিই। দেখবা ধান গাছে উভয় পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকার কারণে কি হয়?
ধান গাছে উভয় পৃষ্ঠে পত্র না থাকার কারণে দেখবা ধান গাছ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্প আকারে বের হয়। এই কারণে ধান গাছকে দেখবা প্রচুর পরিমাণে সেচ দেওয়া লাগে। দেখবা ধান গাছের যেখানে চাষ সেখানে প্রচুর সেচ দেওয়া লাগে। এর কারণ কি? কারণ সেখানে উভয় পৃষ্ঠেই হচ্ছে সূর্যের আলো পড়ে, ফলে প্রচুর পানি বের হয়ে যায়, এই জন্য সেখানে বাইরে থেকে সেচ দেওয়া লাগে। তাহলে আমরা অবস্থান শিখলাম সমদ্বীপ পৃষ্ঠ, যেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে। একবীজপত্রী উদ্ভিদে উভয় পৃষ্ঠেই পড়া লাগে। কেন পড়া লাগে? কারণ সূর্যের আলো দুই পাশেই পড়ে। শেষ। বিষম পৃষ্ঠপাতা মানে এক পাশে, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী। সেখানে কোন পাশে? নিচের পৃষ্ঠে। কেন? কারণ নিচের পৃষ্ঠটা সূর্যকে আলো পড়ে। মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি? লুকায়িত পত্র থাকে। আশা করি স্ট্রাকচার শেষ, অবস্থান শেষ। এবার আমরা দেখব খোলা বন্ধ হওয়ার কারণ, মেকানিজম শিখছি কিভাবে খোলা বন্ধ হয়। এবার আমাদের হচ্ছে কখন খোলা। ম্যাক্সিমাম উদ্ভিদের পাতার ক্ষেত্রেই পত্র দিনের বেলা খোলে, কারণ আমরা জানি দিনের বেলা সূর্যের আলো থাকে, ফলে খোলাটা অনেক ইজি হয়। আর রাতের বেলা আসলে এটা বন্ধ থাকে। কিন্তু এক্সেপশন হচ্ছে একটা পাথরকুচি। মনে রাখবো, পাথরকুচির পাতার ক্ষেত্রে রাতের বেলা খোলে কিন্তু দিনের বেলা বন্ধ হয়। এটা একটা এক্সেপশন। এটার এক্সেপশন। এটা কারণ কি? কারণ পাথরকুচি আসলে প্রচন্ড রাতের বেলা খোলে, দিনের বেলা বন্ধ হয়। কাজ কি? যেহেতু এটা একটা ছিদ্র, ফলে এই ছিদ্রে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এক্সচেঞ্জ হওয়া সম্ভব, ফলে এটা গ্যাসীয় আদান প্রদান করবে। 1 নম্বর। 2 নম্বর, মূল থেকে যেহেতু পানি আসবে, ফলে পানি বের করে দিতে পারবে, আর পানি বের করার নাম হচ্ছে প্রস্বেদন। গেল 2 নম্বর। যেহেতু এখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হবে, আর গ্যাস এক্সচেঞ্জ মানে শ্বসন এবং সালোক সংশ্লেষণ, ফলে এর কাজ কয়টি? 4টি। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম, লাস্টবারের মতো রিক্যাপ করি। পত্ররন্ধ্র, এটা একটা পাতার ছিদ্র যেখান থেকে পানি বাষ্প আকারে বের হয়। শেষ। 2 নম্বর, পত্ররন্ধ্রের অবস্থান। পত্ররন্ধ্রের অবস্থান আমরা কি জানি? পত্ররন্ধ্র সমদ্বিপৃষ্ঠীয়, উভয় পাশে। বিষম পৃষ্ঠে হলে নিচের পৃষ্ঠে, আর মরুজ হলে লুকায়িত অবস্থায় থাকবে। গঠনের ক্ষেত্রে বললাম রক্ষী কোষ কয়টি? 2টি। দেখতে কেমন? অর্ধ চন্দ্রাকৃতির। নিউক্লিয়াস কয়টি? 1টি। ক্লোরোপ্লাস্ট কেমন? অনেক বেশি। ভিতরের লেয়ার কেমন? থিক। বাইরের লেয়ার কেমন? পাতলা। শেষ। কিভাবে পানি আসে? ফলে এখান থেকে রক্ষী কোষে যায়, ভ্যাকুলে জমা হয়, জমা হওয়ার পরে টান সৃষ্টি হয়, এখান থেকে পানি বের হয়ে যায়। মেকানিজম। কখন খোলে? দিনের বেলা। কখন বন্ধ হয়? রাতের বেলা। এক্সেপশন কোনটি? পাথরকুচি। কখন খোলে? রাতে। কখন বন্ধ হয়? দিনে। কাজ কয়টি? 4টি। কি? যেহেতু ছিদ্র, গ্যাস এক্সচেঞ্জ হবে, গ্যাসীয় আদান প্রদান। যেহেতু গ্যাসীয় আদান প্রদান, ফলে সালোক সংশ্লেষণ, শ্বসন সাথে। যেহেতু ছিদ্র, পানি বের হবে, ফলে প্রস্বেদন।